নিতাইপুর গ্রামের জমিদার নীলকান্ত রায় ঘরে বসে আছে। পাশে বসে আছে তার বিশ্বস্ত পুরোহিত। আজকে জমিদার তৃতীয় সন্তানের মুখ দেখবার জন্য অধীর আগ্রহে বসে আছেন। কে যে করি নায়েব, আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। চিন্তায় চিন্তায় আমি যে একদম শেষ হয়ে গেলাম। চিন্তা করে আর কি হবে জমিদার মশাই? ওপরওয়ালা যা ঠিক করে রেখেছেন সেটাই তো হবে। পরপর আমার দুই কন্যা সন্তান জন্মালো। এবার যদি একটা পুত্র সন্তান বিধাতা আমাকে না দেন, তাহলে কে সামলাবে আমার এই জমিদারি? কে ভোগ করবে আমার এত বিশাল সম্পদ? শুভ শুভ বলুন জমিদার মশাই, দেখবেন তাহলে শুভই হবে। কি ব্যাপার দাইমা, তোমাকে এত অখুশি কেন দেখায়? জমিদার বাবু, আপনার জন্যে দুটো দুঃসংবাদ আছে। এ কেমন কথা দায়? মানুষ একটা দুঃখের সংবাদ আর একটা খুশির সংবাদ দেয়, আর তুমি দুটোই দুঃখের সংবাদ নিয়ে এসেছো। মাফ করবেন জমিদার বাবু। জমিদার বাবু, জমিদার বাবু সর্বনাশ হয়ে গেছে, জমিদার বাবু সর্বনাশ হয়ে গেছে। তুমি আবার কি সংবাদ নিয়ে এলে নিতাই? জমিদার বাবু, বাজারের বড় আনাজের গোডাউনে আগুন লেগে সব পুড়ে গেছে। সব খাদ্যশস্য নষ্ট হয়ে গেছে। আর অনেকগুলো লোক মারা গেছে জমিদার মশাই। যাও যাও, যত লোকজন লাগে সবাইকে নিয়ে বাজারে গিয়ে পরিস্থিতি সামাল দাও। আমি অনেক দিন ধরে যার শঙ্কা করছিলাম সেটাই হয়েছে। তুমি কি শঙ্কা করছিলে পুরোহিত? আমি অনেক আগেই আপনার ভাগ্য গণনা করে দেখেছিলাম। আপনার এক মেয়ে আপনার এই জমিদারি শেষ করবার কারণ হবে। তার মানে সেই মেয়ে কি আমার বড় মেয়ে শঙ্খবালা? মেজ মেয়ে তো আর দুনিয়াতে নেই। না জমিদার বাবু, এখন আপনার দুইটা মেয়ে, আবারও আপনার কন্যা সন্তান হয়েছে। তাহলে এটাই কি তোমার সেই দুঃখের সংবাদ? তুমি তো বলেছিলে আমার জন্য দুটো দুঃখের সংবাদ আছে। আর একটা দুঃখের সংবাদ কি? আপনার স্ত্রী সন্তান প্রসব করার সময় দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছেন। না না না, এ হতে পারে না। হে বিধাতা, এ তুমি কোন পাপের সাজা আমাকে দিচ্ছ? শান্ত হন জমিদার বাবু, শান্ত হন। আপনি শান্ত হন একটু। যাও দায়, ওই কন্যা সন্তান আমার চাই না। ওই কন্যা সন্তানের সাথে তুমি যা ইচ্ছে করো, আমি ওর মুখ দেখতে চাই না। যাও। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না জমিদার মশাই, আপনি শান্ত হন। কেন? তুমি তো বললে তুমি আমার ভাগ্য গণনা করে পেয়েছো যে আমার একটা সন্তানের কারণে আমার এই জমিদারি নষ্ট হবে। হ্যাঁ, সেটা তো সঠিক, কিন্তু আপনার কোন সন্তানের কারণে সেটা হবে এটা তো এখনো অনিশ্চিত। আপনি অনিশ্চিত হলেও আমি নিশ্চিত। এই সন্তান আসবার পরে বাজারে এত বড় দুর্ঘটনা ঘটল, এত খাদ্যশস্য নষ্ট হলো, আমি আমার স্ত্রীকে হারালাম। আমি নিশ্চিত এই আমার সেই সন্তান। যাও দায়, যাও, তুমি ওকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও। তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে যাও। কি গো, তুমি এই বৃষ্টির মধ্যে ভিজে পুড়ে বাড়িতে কেন ফিরছ? একটু বাদে বৃষ্টি ছাড়লে তারপর তো আসতে পারতে। এ কি, তোমার কোলে বাচ্চাটা কার? সে অনেক কাহিনী, শোনো মন দিয়ে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি এই কন্যাকে আমাদের এখানে কেন নিয়ে আসলে? আমাদের তো বিধাতা কোনো সন্তান দেননি, তাই হয়তো এই সন্তান বিধাতা আমাদের হাতে তুলে দিয়েছেন।
আমরা এই সন্তানকে নিজের মতো করে মানুষ করব। এরপর দায় তার জমিদারের সেই ছোট্ট মেয়েটিকে নিজের পরিচয় দিয়ে বড় করে তোলে। দেখতে দেখতে অনেক বছর কেটে যায়। এখন মেয়েটা অনেক বড় হয়ে গেছে। সে এখন দায়ের সাথে জমিদার বাড়িতে কাজের মেয়ের কাজ করে। কিরে মা লতা, কি করছিস তুই এখানে? দেখো না মা, এই খরায় আমাদের সবজি বাগানগুলো শুকিয়ে যাচ্ছে, তাই তো একটু জল দিচ্ছি। চিন্তা করিস নে রে মা, তোর হাতের ছোঁয়া যে গাছ পেয়েছে সে গাছ কিছুতেই মরবে না। শুধু আমি বলে না, আমার মতো সকলে যদি এই খরার সময় আমার মতো করে গাছের পরিচর্যা করতে পারে তাহলে আর কারো ক্ষেতই শুকোবে না। তা আজ কি কাজে যাবি না মা? না মা, আমি আর আজ থেকে কাজে যাব না। রাজ্যের সব ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। আমি এখন চাষিদের পাশে দাঁড়িয়ে তাদের পরামর্শ দিতে চাই, আর আমাদের ক্ষেতের সবজিগুলো অল্প দামে বাজারে বিক্রি করব। আর এই কাজ করে আমি মানুষের অনেক সেবা করতে পারবো। আচ্ছা ঠিক আছে রে মা, তোর যা ভালো মনে হয় সেটাই কর। আমি তোর মতো জনদরদি মেয়ে আর একটাও দেখিনি। লতার জন্মের আজ 25 বছর পূর্ণ হয়েছে। জমিদারও এখন আগের মতো নেই। সে যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছে। তার জায়গায় ক্ষমতায় বসেছে তার বড় মেয়ে শঙ্খবালা। এখন রাজ্যের অবস্থাও আগের মতো নেই। চারিদিকে হাহাকার। প্রচণ্ড খরায় মাঠ ঘাট সব শুকিয়ে গেছে। এই সব শঙ্খবালার অত্যাচারের ফল। কি ব্যাপার, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার খাজনা কোথায়? আমার খাজনা দাও। এবার তো খরায় একটা ফসলও ফলাতে পারিনি। ঘরে চাল ডালের অভাবে আজ 2 দিন ধরে না খেয়ে আছি। খাজনা কোথা থেকে দেব বলুন? তুমি খেয়ে আছো নাকি না খেয়ে আছো সেটা আমার দেখার বিষয় নয়। আমি খাজনা চাই, আমাকে খাজনা দাও। সত্যি বলছি, খাজনা দেবার মতো সামর্থ্য আমার নেই। এবারের মতো আমাকে মাফ করে দাও। ফসল ভালো হলে পরের বার আমি সব খাজনা একসাথে চুকিয়ে দেব। আজ তোমাকে এভাবে ছেড়ে দিলে এরপর থেকে সবাই তোমার মতোই করবে। খাজনা না দেওয়ার শাস্তি তোমাকে পেতেই হবে। এই কে আছিস, যা ওকে 100টা বেত্রাঘাত কর। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মেরো না, আমাকে ছেড়ে দাও। আগে মালকিন, এ তো অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। অজ্ঞান হয়ে যাক বা মারা যাক, তা দিয়ে তোমার কোনো কাজ নেই। তোমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তুমি পালন করো। আমাকে কর না দেওয়ার সাজা যে কতটা ভয়াবহ হতে পারে দেখুক সবাই। হায় হায় হায়, এ আমি কি করেছি? আমি তো ভুল করে ফেলেছি না বুঝে। আমি বুঝতে পারিনি যে আমার বড় মেয়ে আমার এই জমিদারি ধ্বংস করে দেবে। এটা আমি কি করলাম? আমি শুধু শুধু আমার ছোট মেয়েকে আমার কাছ থেকে দূর করে দিলাম। এই, কে কোথায় আছিস? এইদিকে আয়। জি বাবু, বলেন আপনার কি সেবা করতে পারি? যা যা, দাইকে ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে বাবু। দাইমা, দাইমা, দাইমা গো, এই জমিদার বাবু তোমাকে ডেকে পাইতেছেন, তাড়াতাড়ি চলো। হ্যাঁ আসি। হ্যাঁ আমাকে ডেকেছেন বাবু? আমার অনেক বড় ভুল হয়ে গেছে দাই। আজ থেকে 25 বছর আগে আমি যে নির্ণয় নিয়েছিলাম, সেই নির্ণয়ের কারণে আজ গ্রামের মানুষেরা এত কষ্ট ভোগ করছে। কোথায় আমার ছোট মেয়ে? কোথায়? সে কি জীবিত আছেন?
আসুন আমার সাথে। আরে, এটা কি? তুমি আমাকে এই চাকরানির কাছে কেন নিয়ে আসলে? এটাই আপনার ছোট মেয়ে লতা। আমি ওকে এতদিন আপনার বাড়িতে কাজের মেয়ের কাজ করিয়েছি, যাতে ও আপনার কাছাকাছি থেকে আপনার মতো সৎ আর আদর্শ হয়ে উঠতে পারে। আমি ওকে আপনার আদর্শে বড় করে তুলেছি। কিন্তু তুমি ওকে বাজারে কেন দোকানির কাজ করাচ্ছ? হ্যাঁ, ও হলো গরিবের দোকানি। ওর ফলানো ফসল ওই দোকানে মানুষের কাছে খুবই স্বল্প মূল্যে বিক্রি করে, আর সেই অর্থ দিয়ে ও আবার নতুন চারা কেনে, যাতে আবারও ফসল ফলিয়ে তা মানুষের হাতে তুলে দিতে পারে। সত্যি দায়, তোমার কোনো তুলনা নেই। তোমার এই উপকার আমি কোনো দিন বলবো না দায়। চলুন, এখন সময় হয়েছে ওকে এই গ্রামের জমিদারির দায়িত্ব দেওয়ার। মা লতা, দেখ কে এসেছে। বাবা, এতদিনে তুমি ফিরলে আমার কাছে। এতদিন পরে মনে পড়লো তোমার এই অভাগা মেয়ের কথা, যে মেয়েকে তুমি ছোটবেলায় এই দাইমাকে দিয়ে দিয়েছিলে। তার মানে তুই এতদিন সব জানতিস মা? হ্যাঁ বাবা, আমি সব জানতাম। আমি যেদিন থেকে বোঝার মতো হই, সেদিনই দাইমা আমাকে সবকিছু বলে দিয়েছিল। তাহলে তুই কেন এতদিন ফিরে এসে আমার ভুল ভাঙিয়ে দিসনি মা? তুমিও তো এত বছর একটা বারও আমার খোঁজ করনি বাবা। আমি তো তোমার খুব কাছাকাছি ছিলাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমাকে তুই মাফ করে দে। তুই ফিরে চল আমার সাথে, ফিরে চল। না বাবা, আমি যদি চলে যাই তাহলে আমার মা বাবার কি হবে, যারা আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে? আমি কখনোই তোর মা ছিলাম না রে। আমি তো দাই মা। আমার কর্তব্য তোদের মতো মেয়েদের দেখাশোনা করা। আমি এতদিন শুধু আমার কর্তব্যটুকুই পালন করে এসেছি। যা মা, তুই ফিরে গিয়ে জমিদারি সামলা। তোর বাবার জন্য না হোক, এই গ্রামের মানুষের জন্য অন্তত এই গ্রামের জমিদারির ভার নে। দাইমায়ের অনেক বোঝানোর পর লতা অবশ্যই গিয়ে জমিদারির ভার নেয়। লতা মাঠে মাঠে গভীর নলকূপ বানিয়ে সেচের ব্যবস্থা করে দেয়। দেখতে দেখতে গ্রামটা আবার আগের মতো সুজলা সুফলা হয়ে যায়, আর গ্রামের লোকজন সুখে শান্তিতে বসবাস করতে থাকে।